বাস্তবায়নে মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক ঐক্য এবং অন্যান্য এই এই হলো আমাদের আজকের নির্বাচিত বিষয়। এই নির্বাচিত বিষয়টি আনার একটু প্রেক্ষাপট আছে, কারণ হলো অন্তত দুটি বড় সংকটে, মানে বড় সংকট বলতে যেই সংকটগুলো একটি দেশের জন্য কি পয়েন্ট থাকে, একটি দেশের কি পয়েন্টের মধ্যে থাকে হলো জ্বালানি নিরাপত্তা, আর এক নম্বর থাকে সার্বভৌমত্ব, এরপর অন্যগুলো থাকে। তো আমরা এই দুটো নিয়েই এই সরকার এক ধরনের স্ট্রাগল করছে। সরকার কখনো কখনো আগাচ্ছে, কখনো কখনো পেছাচ্ছে। সেই জায়গা থেকে 180 দিন পার করলো, এবং 180 দিনের মধ্যে যে ব্যাখ্যাগুলো দিয়েছে এবং একটি বইও দেখলাম তাদের, সেখানে যেটা দেখা গেল, মানে আমার পরে মনে হয়েছে যে এটি আসলে সাধারণভাবে কথা বলা। যেমন অতিরিক্ত প্রেস সচিব একটি কথা বলেছেন, মনে হয়েছে যে এটা ঠিক আছে, যে এইটাই আসলে সঠিক বাংলাদেশের জন্য, যে এই 180 দিন টিকে থাকাটাই সরকারের জন্য সফলতা। যিনি প্রধানমন্ত্রী অতিরিক্ত সচিব এই বক্তব্যটি দিয়েছেন। আমরা এই আলোচনায় যাব। এই আলোচনায় আমাদের সঙ্গে চুয়াডাঙ্গা এক থেকে বাংলাদেশ জামাত ইসলামীর থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ মাসুদ পারভেজ রাসেল, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং রাজনৈতিক বিশ্লেষক এবং ইউথ লিডার অ্যাক্টিভিস্ট ডাক্তার রাকিব আল হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। শিরোনাম দেখে আলোচনা শুরু করব। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। রাজস্ব সম্মেলনে প্রধানমন্ত্রী এনবিআরকে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে সরকার। বিএনপির ইশতেহার বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করে কাজ করবেন দলের স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা। প্রতিশ্রুতি রক্ষায় প্রথম 6 মাসে সরকার ব্যর্থ বললেন গোলাম পরোয়ার। গুম প্রতিরোধে আইনের খসড়ার সমালোচনায় এনসিপি। রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেনি। বৃহস্পতিবারই জাতীয় সংসদে ভোট হবে, প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। এবং তারেক রহমানের সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় দিল্লি, বলেন ভারতের হাই কমিশনার। আগে দ্বিপক্ষীয় সমস্যার সমাধান চায় ঢাকা। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন। আমি রাকিব আল হাসান আপনার কাছে যাব। আমি আমি এমপির কাছে যাব, জামাত ইসলামীর এমপির কাছে যাব, কারণ তাদের তো সুনির্দিষ্ট কর্মসূচি আছে, আর সরকারের কিন্তু সুনির্দিষ্ট কর্মসূচি নেই, সরকারের হলো প্রজেক্ট থাকে। তো আমি এই কারণে যে আপনি একজন অবজারভার হিসেবে, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, পলিটিক্যালি এই সরকারের 180 দিন কেমন গেল, ইকোনমিক্যালি এই সরকারের 180 দিন কেমন গেল, এবং আরেকটাকে বলা হয় হলো দূরদর্শিতা। এই সরকার তার লক্ষ্য উদ্দেশ্য কি, মূল দূরদর্শিতাটা কি, তারা কিভাবে এগোচ্ছে, সেই জায়গাটা আপনি কি বুঝতে পারলেন? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম, শুভেচ্ছা। দেখুন, এই সরকার আসার আগে তার একটা সুনির্দিষ্ট 27 দফা, পরবর্তী সময় 31 দফা এবং তার 52 দফার একটা ইশতেহার ছিল, মোটা অঙ্কের বড়। তার পরবর্তী সময় সরকার যখন আসার পরবর্তী সময় তার মূল প্রাধান্যর জায়গাটা ছিল সোশ্যাল ওয়েলফেয়ার, এবং সেই সোশ্যাল ওয়েলফেয়ারের জায়গা থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মসজিদ মন্দিরের ইমাম পুরোহিতদের ভাতা, খাল খনন, মানে যা যা সেফটি মেজার যা যা লাগে, এটাকে সেটা প্রাধান্য দিয়েছে। এবং মানে আমাদের কালচারে ইশতেহার বা ম্যানিফেস্টো যে একটা দিস্তা দলিল নয়, এটা যে একটা বাস্তবায়নের জিনিস, এবং এটা যে জনগণের কাছে একটা প্রতিশ্রুতি এবং দায়বদ্ধতা, এটা অন্তত সরকার সুস্পষ্ট করেছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সরকার একটা ব্যালেন্সিং অ্যাক্টের দিকে যাচ্ছে এবং বাংলাদেশ ফার্স্ট এই নীতিতেই আগাচ্ছে। আপনি যদি আপনি ভারতের সফর কেন্দ্রিক যে আলোচনাগুলো চলতেছে মিডিয়াতে, রাজনৈতিক অঙ্গনে যে আলাপ আলোচনা বিশ্লেষণগুলো চলতেছে, সেগুলো বিশ্লেষণ করলেও সেটার প্রতিফলন হয়। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে কি, সরকার একটা মানে আমাদের যে ডেমোক্রেসি পুনরুদ্ধারের যে যাত্রা, অভিযাত্রা, সেই অভিযাত্রার লক্ষ্যে সরকার আসলে একটা ডেমোক্রেটিক সোসাইটি বা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে, ধরেন সরকার দূরদর্শিতা জায়গা, আপনি যে কথাগুলো বলছেন, সেই দূরদর্শিতার জায়গাগুলো হচ্ছে কি, সরকারের কিছু টার্গেট, আপনি যেটা আগে বলছেন টার্গেট বা প্রজেক্ট থাকে, তো সেই টার্গেটগুলো সরকার ফিল আপ করার চেষ্টা করতেছে। এখন 180 দিন বা টার্গেট ফিক্সড করছে তারা। হ্যাঁ, তাদের তো অনেক টার্গেট ফিক্সড আছে, যেমন তারা 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি করতে চায়,
তারপর তাদের এই বাজেটে তারা জিডিপি গ্রোথ এত করতে চায়, তারা মূল্যস্ফীতি এত নিচে নামিয়ে আনতে চায়, হ্যাঁ, তারপরে 1.5 বছরে 1 কোটি কর্মসংস্থান তৈরি করতে চায়, এত লক্ষ মানুষকে ফ্যামিলি কার্ড দিতে চায়, এত লক্ষ মানুষকে কৃষক কার্ডের আওতাভুক্ত আনতে চায়, এত কিলোমিটার খাল খনন কর্মসূচি করতে চায়, এত গুলি গাছ লাগাতে এসব চায়। প্রজেক্টগুলোর এসবের কোনো মানে সার্থক ফিজিবিলিটি টেস্টের কোনো রিপোর্ট আছে আপনার কাছে, আপনি দেখছেন? আচ্ছা, না, রিপোর্টার বলছে যে এটা আমি নিজে ওদেরকে প্রশ্ন করেছিলাম, অনেক জায়গায় হচ্ছে কি আমার কিছু অবজারভেশনের জায়গা আছে, কিছু আপত্তির জায়গা আছে। যেমন অনেক কিছু আমার কাছে মনে হচ্ছে যে বাস্তবায়ন যোগ্য আমি বলবো না, অযোগ্য বলবো না, বাট বাস্তবায়ন খুবই কঠিন। বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থার জন্য এগুলো খুবই কঠিন। তো সেগুলো তাদের সুনির্দিষ্ট রোডম্যাপ আমাকে কেউ ব্যাখ্যা করতে পারে না। আমি একদম বিএনপির টপ, মানে শুনতে খুব ভালো লাগছে এইগুলো প্রজেক্টটা, এগুলো শুনতে সবসময় ভালো লাগে, মানে আশা ভরসা আবার শুনতে ভালো লাগে, আবার শোনাটাও জনগণকে শোনাইতেও হবে। জনগণকে আবার পেনিয়ে করতে পারবেন না, কিছু কিছু মন্ত্রী পেনিয়ে করে ফেলতেছে, অযথা পেনিক। মানে ধরেন আপনার জ্বালানি ক্রাইসিস, আপনি যদি সৌদি আরবের কথা খেয়াল করেন, সৌদি আরবের জ্বালানি ডাবল দাম, ব্যারেলের প্রতি ডাবল দাম হয়ে গেছে। ইভেন ফেব্রুয়ারিতে যে পরিমাণ বহির্বিশ্বে যে পরিমাণ ডিজেলের যে ব্যারেল প্রতি যে দাম ছিল, এখন ডাবল, 3 ডাবল। গ্যাসের দাম বাংলাদেশ স্পট মার্কেটে ডাবল করে কিনতেছে। তো এই বাস্তবতাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এর বাইরে আমি যেটা মনে করি, ধরেন আমাদের একটা স্টেবল অর্থনীতি এবং একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব সেন্সিটিভ একটা জিনিস, এবং এটার ব্যাপারে সরকারকে খুব মানে একেবারে বোল্ড হতে হবে। এটার ব্যাপারে কোনো ছাড় নাই। এটার আমি উন্নতির অনেক যথেষ্ট জায়গা দেখি। আপনি যদি সর্বশেষ যদি ইউএনের একটা রিপোর্ট, জাতিসংঘের একটা রিপোর্ট, তারা বাংলাদেশকে জঙ্গির একটা মানে এই জাতীয় কিছু একটা ঘাঁটি টাটির একটা আভাস তারা দিয়েছে, পূর্বাভাস বা অনুমান নির্ভর। তো এটাকেও কিন্তু সরকারকে সিরিয়াসলি দেখতে হবে। কেন আপনাকে বলি, আইএস ইন ইন্ডিয়ান কন্টিনেন্ট, হ্যাঁ, তো এটা হচ্ছে কি মানে এটা কেন জরুরি, কারণ হচ্ছে কি বিগত কয়েকদিন ধরে আপনার মেট্রো রেল বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা বোমা, প্রেসার কুকার বোমা, অনেক কিছু এগুলা পাওয়া যাচ্ছে। এখন এই জাতীয় ঘটনাগুলো কিন্তু অ্যাক্সিডেন্টালি ঘটবে, এগুলো কিন্তু আমি আগে থেকে জানবো না, ভূমিকম্পের মতো। তো সে জায়গা থেকে সরকারকে এগুলোতে অ্যালার্ট হতে হবে। আর এর বাইরেও যে মোটা দাগে যে জিনিসটা সরকারের সাথে এই মুহূর্তে বিরোধী দলের যে মানে ঐক্যের যে দূরত্বটা, সেই দূরত্বটা টোটালি জুলাই সনদ কেন্দ্রিক। এবং এই জুলাই সনদ কেন্দ্রিকেই জামাত ইসলামী বলেন, এনসি বলেন, তারা দিনে রাতে অভ্যুত্থানের হুমকি দেয়, বিপ্লবের হুমকি দেয়, সরকার ফেলানোর হুমকি দেয়, ঘরে ঘরে দুর্গ করার তোলার হুমকি দেয়, অনেক কিছু তারা করতেছে। তো এটা টেকনিক্যাল কারণে, আমি বারবার বলছি, অনেকগুলো টকশোতে একই কথা বলছি, আবার এখানে রিপিট করি, টেকনিক্যাল কারণে যে প্রথম অধিবেশনটা ছিল আপনার অধ্যাদেশগুলো কাহিনী পরিণত করা, দ্বিতীয় অধিবেশনটা ছিল বাজেট কেন্দ্রিক, তৃতীয় অধিবেশন যেটা 27 আগস্ট সম্ভবত শুরু হচ্ছে, সেখানে পলিটিক্যাল বা জুলাই সনদ নিয়ে এখানে আলোচনা হবে। এক্স্যাক্টলি তাই হবে। এবং আমি শেষ করি 10 সেকেন্ডে, সেখানে আলোচনা হবে এবং সেখানে বিএনপি বলেছে তারা স্বাক্ষরিত জুলাই সনদ যা যা বলেছে তা গুণাক্ষরে অক্ষর অক্ষরে পালন করবে। আর কতটুকু পালন করবে সেই পালনের জায়গাটা আমরা এখানে দেখতে চাই। কারণ কি, অনেক কিছু আছে যেগুলো বিএনপির মানে নোট অফ ডিসেন্ট ছিল না, তারপরে সেগুলোকে বাতিল করেছে সংসদ সচিবালয় হতে অনেক কিছু। তো এখানে আমরা এটার পূর্ণ পরিপূর্ণতা দেখতে চাই, কারণ না হলে এই জনগণ এই আকাঙ্ক্ষা জুলাই অনেকের সাথেই বিএনপি একটা আরেকটা দ্রুত। আচ্ছা, আমি আপনাকে একটি বিষয়ের প্রশ্ন করি, সেটি হলো যে একজন মন্ত্রী বলছেন যে এটা 2 বছর থাকতে হবে, আমার মানে এটা বসে থাকা ছাড়া আমার আর কিছু করার নাই, এটা তো ঠিক করতে হবে। আর অর্থাৎ তার কথার জায়গাটায় আমি বুঝতে ভুল করতে পারি, আমি যেটা বুঝেছি সেটা বলি, আপনি তারপর আমাকে ব্যাখ্যা দিন যে আসলে তাহলে এটা দায় কার, মানে জনগণকে বুঝতে হবে, জনগণের দায়। এই ধরনের কথা আমরা কিন্তু আগের মন্ত্রীদের কাছে শুনছি, যেমন তারা কেউ কেউ বলেছিল যে আপনারা তো বোঝেন না, আপনারা বেহেশতে আছেন, এরকম কথা শুনছি আমি। আচ্ছা, এটার জন্য তারা আমাকে একটু টাইম দেন, আমি একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, এই জন্যই তো বললাম জ্বালানি নিয়ে আমি একটু বলি। এরকম একজন মন্ত্রী তো এই কথা বলছেন যে মনে হচ্ছে যে এটা জনগণের দায়, জনগণ বুঝতেছে না কেন। না, ব্যাপারটা হচ্ছে ধরেন জ্বালানি খাতটা এটা হচ্ছে কি বিগত হাসিনা রেজিম, জনগণের দায়টা পরের কথাটা বলি নাই, জনগণের দায়টা কি, জনগণ তাকে ভোট দিয়েছে এইটা দায় কিনা, এইটাও না, এটা ব্যাপারটা হচ্ছে ধরেন আমার কথা হচ্ছে কি এই জিনিসটা টোটালি একটা সেন্সিটিভ জায়গা, এবং এই জায়গাটা আপনি হাইপোথেটিক্যালি যদি ধরেন জামাত বা এনসিপি ক্ষমতা যদি আসতো তাহলে তারা কি করতো, তারা কি ম্যানেজ করতো, এর চেয়ে মানে বিএনপি যে সরকার যেভাবে করতেছে তার চেয়ে বেটার কিছু করতে পারতো কিনা, মানে তাদেরকে যদি আপনি কোশ্চেনটা করেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে আপনারা যদি কোনো শর্ট টার্ম কোনো প্ল্যান দিতে পারেন 3 মাস 6 মাস ব্যাপারে, আমি নিশ্চয়ই এটা গ্রহণ করবো। তো আপনি যদি সেটা করতে পারেন তাহলে না আপনি জনগণকে দায় দিবেন বা সরকারকে দায় দিবেন। এখন ব্যাপারটা হচ্ছে কি ধরেন এই পুরো সেক্টরটা, জ্বালানি সেক্টরটা বিগত 17 বছর রেজিমে যে কয়েকটা খাত সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত ছিল, ব্যাংকিং খাত, তারপর হচ্ছে অলিগার্কি খাত, মনোপলি ব্যবসা, তার মধ্যে তৃতীয় খাত ছিল জ্বালানি খাত। এবং এই জ্বালানি খাতে আদানিকে কুইক রেন্টাল দিয়ে ক্যাপাসিটি চার্জ, ডিমান্ড চার্জ বাড়িয়ে 143টা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে। 15,000 যেখানে চাহিদা সেখানে 29,000 মেগাওয়াট পর্যন্ত আপনি চাহিদা সম্পন্ন বিদ্যুৎ তৈরি করার সক্ষমতা আপনি মুখে বলছেন অর্জন করেছেন। কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে কি আপনার তো ধরেন বিদ্যুৎ তো অনেক কিছু বানানো যায়, বিদ্যুৎ তো আকাশ থেকে নাজিল হয় না, বিদ্যুৎ বানাইতে হয়। এখন এটা বানানোর জন্য যে কাঁচামাল উৎপাদন যে ব্যবস্থাগুলো, সামগ্রীগুলো, সেগুলোর যোগানটা আছে কিনা, চেইনটা আছে কিনা, সেটা নিশ্চিত না করে ইচ্ছা মতো ক্যাপাসিটি চার্জ, কারণ লুটপাটের জায়গা, সেটা করেছে। এখন এই মুহূর্তে এই সরকার মানে
বেস্ট পসিবল ওয়েটা ডিল করতে পারছে কিনা আমার প্রশ্ন এটা। ধরেন সরকার কিন্তু বারবার বলছে, এক্সপার্টরা বলছে এখানে শর্ট টার্ম কিছু মেজারমেন্ট দরকার, ইন্টারমিডিয়েট মেজারমেন্ট দরকার, লং টার্ম মেজারমেন্ট দরকার। ইন্টারমিডিয়েট এবং হচ্ছে লং টার্ম মেজারমেন্ট আমরা ক্লিয়ার, আমরা আপনারা সবাই ক্লিয়ার, কিন্তু শর্ট টার্মে নতুন আর একটা করা শর্ট টার্মে সরকার কি করতেছে দেখুন। শর্ট টার্মে কিন্তু সরকার এই বাজেটে বাংলাদেশের এই সরকার সর্বোচ্চ $10.3 বিলিয়ন জ্বালানি খাতে খরচ করে ফেলেছে। আমাদের ইরান ইসরায়েল যুদ্ধের সময় 47 থেকে 48 দিন টানা প্রতিদিন 200 কোটি টাকা করে টানা ভর্তুকি দিয়ে গেছে, যেখানে বিপিসির $5 বিলিয়ন খরচ হয়ে গেছে। তো এই মুহূর্তে ধরেন আমাদের যে রিজার্ভ আছে 37 পয়েন্ট সামথিং, আমরা চাইলে স্পট মার্কেট থেকে আরো বেশি করে কিনতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমরা সেই লাক্সারির মধ্যে যেতে পারি না। এই কারণে সরকার আপনার যদি সরকারের এই বাজেটে যদি তার দৃষ্টি বা রিফ্লেকশন দেখেন, সেখানে কিন্তু সোলার, রিনিউয়েবল এনার্জি এবং 2030 সাল পর্যন্ত সরকার একটা ভিশন রয়েছে যে জাতীয় গ্রিডে 10,000 মেগাওয়াট সেখানে যুক্ত করবে। তো শর্ট টার্মে সরকার সব বেস্ট পসিবল হয়ে গেছে। ইভেন শুধু তাই না, ব্যক্তিগত সম্পর্কের খাতিরে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে উনি একটা ক্রায়োজেনিক আইসো ট্যাঙ্কও নিয়ে এসেছেন। অন্যান্য বেস্ট পসিবলগুলো সব রয়েছে। শুধু তাই না, যেখানে জ্বালানি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে, এলএনজি টার্মিনাল, সেখানে সিঙ্গাপুর থেকে ইউএসএ থেকে ইঞ্জিনিয়ার 24 আওয়ার্স কন্টিনিউয়াস কাজ করতেছে এবং কাস্টম দ্রুত মুখোমুখি খালাস হয়ে গেছে। সমস্যার জায়গাটা অন্য জায়গায়। সমস্যার জায়গা হচ্ছে কি বিএনপি সরকারের যে পিআর মিডিয়া বা জনগণকে যে অবহিত করার যে মাধ্যম, সেখানে তারা কোঅর্ডিনেশনটা করতে পারতেছে না। তাদের একটা বিশাল কমিউনিকেশন গ্যাপ রয়েছে। কমিউনিকেশন গ্যাপের একটা বড় উদাহরণ হচ্ছে মন্ত্রী একরকম কথা বলতেছে, প্রতিমন্ত্রী আরেকরকম কথা বলতেছে, এবং মন্ত্রী একবার বলতেছে লাইন বড়, এই কারণে বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে, আবার বলে আমার কিছু করার নাই, আবার বলে দেখো 2 বছর। কার্যালয়ের মুখপাত্ররাও কিন্তু বক্তব্য রাখছেন, সেখানেও কিন্তু অন্যরকম কথা আসছে। কি রকম কথা হচ্ছে সেখানে? মানে সেখানেও তথ্য মিলছে না। আমি সেটাই তো বলতেছি। তো এখানে যে টোটাল কমিউনিকেশন যে গ্যাপটা, কারণ এই মুহূর্তে আপনার জনগণকে যে অবহিত করার অনেক মাধ্যম রয়েছে। সোশ্যাল মিডিয়া একটা বড় মুখ্য মাধ্যম। আপনি চাইলে প্রতিদিন মিডিয়া হায়ার করে আনা বলা লাগে না, আপনার সোশ্যাল মিডিয়াতে অফিসিয়াল ফেসবুক পেজে সব জায়গা থেকে করা যায়। জায়গাটা আবার ওকে ফাইন। তবে প্রশ্নটা বলে দিয়ে যাই যে আমাদের প্রায় মাসখানেক কেন লাগলো জানতে যে এই এলএনজি টার্মিনালটা প্রবলেমের জন্য এরকম এটা যেদিন ঘটেছে সেদিন আমি জেনেছি, কিন্তু ঘটনা যে সরকার কেন দেরিতে জানাচ্ছে সেটা আমি মিনিমাম 10টা টক সাথে আমি বলেছি। এখন ঘটনা হচ্ছে কি, আমি এখানে বলছি সরকারের যেটা টোটাল কমিউনিকেশন গ্যাপ এবং সরকারের যে মন্ত্রিসভা এবং যারা করে ডিল করে তারা যে এখনো টেকব্যাক বাংলাদেশের মতো সে 2001 থেকে 6 সালে পড়ে রয়েছে, এটাকে যদি সরকার কাভার আপ না করে তাহলে সরকার একটা বড় মানে এখানে বড় ভোগান্তি পোহাইতে এবং সরকারকে চড়া মূল্য দিতে হবে। ঠিক আছে, আপনি তো আলোচনা সমালোচনা করলেন। আপনার সরকারের সমালোচনা তো করবেনই, তবে আমি একটা বিষয় জানতে, সেটা হলো যে 180 দিন সরকারের বিএনপির জন্য যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জামাত ইসলামী। কারণ হলো বাংলাদেশের অভ্যুদয়ের পরে এই প্রথম এত সংসদ সদস্য নিয়ে এত বিরাট একটা বিরোধী দল হিসেবে, মানে প্রধান বিরোধী দল হিসেবে, এবং জোটের নেতৃত্ব দিচ্ছে জামাত ইসলামী। অর্থাৎ জামাত ইসলামীর এর চেয়ে ভালো দিন এর আগে কখনো বাংলাদেশে আসেনি। তো আপনাদের রাজনীতির 180 দিনের মূল্যায়ন কি? আপনারা, আমি বলছি না যে আপনারা অনেক কিছু করতে পারবেন জনগণকে, কিন্তু আপনারা আপনাদের ভুল ত্রুটি, রাজনৈতিক দলে তো ভুল ত্রুটি থাকতেই পারে বিভিন্ন ধরনের, মুক্তিযুদ্ধ বিষয় আপনাদেরটা সবচেয়ে বেশি আলোচিত, এছাড়াও আপনাদের অনেক বিষয়গুলো, এই জায়গা থেকে আপনারা নিজেরা দলের থেকে কতটুকু বের হলেন 180 দিনে? আপনাদের মূল্যায়ন কিন্তু দলকে নিয়ে এবং আপনাদেরকে নিয়ে মানুষ কি মনে করে? জি, ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক ডাক্তার রাকিব আল হাসান সাথে দর্শকবৃন্দকে। যেটা বলছিলেন যে আসলে আমরা রাজনীতিতে 180 দিনে কি করলাম বিরোধী দল হিসেবে। আমরা বাংলাদেশের আপনার জন্য সিগনিফিকেন্ট এই কারণে, কারণ আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি এরা একাধিকবার সরকারে আসছে, বিরোধী দলে থাকছে, কিন্তু জামাত ইসলামীর এতটা চমৎকার সময় বা এতটা অনুকূল পরিবেশ এর আগে কখনো আসেনি। সেই জায়গা থেকে আমি বলছি, সেই জায়গা থেকে আমরা বলি যে 5ই আগস্টের একটা বিপ্লবের পরে বাংলাদেশের আপনি যদি সংসদের দিকে তাকান তাহলে আমরা প্রায় 260 জনের বেশি নতুন সংসদ সদস্য এখন বর্তমান সংসদে অবস্থান করছে, ইনক্লুডিং আওয়ার প্রধানমন্ত্রী, সবকিছু মিলে, এবং বিরোধী দলের নেতা দুজনই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেন আমাদের 4 জন সংসদ সদস্য যারা ইতিপূর্বে সংসদ সদস্য ছিলেন, বাকি সবগুলোই আমরা নিউকামার, নতুন মানুষ এসেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সংসদটাকে যেটা বোঝার, জানার, এক্সপিরিয়েন্স গেদার করার, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রথম দিক থেকে শুরু করেছি এবং আমাদের জায়গা থেকে আমরা যতটা পেরেছি, এই যে বিশেষ করে বাংলাদেশের মানুষ এই রেভলিউশনের পরে কি চায়, কি বাংলাদেশ দেখতে চায়, কেমন রাজনৈতিক কালচার দেখতে চায়, কেমন মানে রাষ্ট্রীয় কাঠামো দেখতে চায়, কেমন জবাবদিহিতামূলক একটি সরকার ব্যবস্থাপনা পরিচালনা দেখতে চায়, সেই বিষয়গুলোর কথা বলছে। এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং, যেদিন থেকে আমাদের শপথ শুরু হয়েছে সেই দিন থেকে আমাদের এটা শুরু হয়েছে।
সেই দিন থেকেই আমরা আর্গু করেছি, সেই দিন থেকেই আমরা মানে কথা বলেছি এবং আমরা মানে এই ইস্যুটা নিয়ে বিশেষ করে আমরা যে নতুন রিফর্মে যেতে চেয়েছিলাম সবাই মিলে বাংলাদেশকে চালাইতে। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি দল বিরোধী দল থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু দেশ গঠনের ক্ষেত্রে আমরা সবাই একসাথে থাকবো, এটা আমাদের নতুন বাংলাদেশের চাওয়া ছিল। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা তার উল্টোটা পেয়েছি। সরকারের ক্ষেত্রে প্রতিদিনকে দিন এক একটা দিন পার হয়েছে, আর এক একটা দিন নতুন করে সরকারের আমরা দেখেছি যে আগের ধারাবাহিকতার রাজনীতি ফিরে যেতে। আমরা দেখেছি যে বাংলাদেশে এখন চাইলেই একজন যুবক কিংবা একজন মানে সাধারণ মানুষ কিংবা একজন নাগরিক চাইলেই বাংলাদেশের মানে ক্রাইসিস কি, জ্বালানি ক্রাইসিস কি, অন্যান্য ক্রাইসিস কি জানতে পারে। কিন্তু এখনও আমরা মানে ওই যে সেই আগের বাংলাদেশের মধ্যে যে সমস্ত বক্তব্যগুলো হয়তো যে মানে জনগণকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন সাপ্রেস করে যাওয়া, মানে সমস্যাগুলোকে অন্ধকারে রেখে যাওয়া, এটার কারণেই বিগত সংসদ চলাকালীন সময়ে দ্বিতীয় অধিবেশন চলাকালীন সময়ে যখন জ্বালানির বিরাট সংকট তৈরি হইল, সেই সময় আমরা যখন বারবার সংসদের ব্যাপারে কথা বলছিলাম, পত্রপত্রিকায় আসছিল, তখন আমাদের 300 বিধিতে আমাদের জ্বালানি মন্ত্রী কিন্তু বললেন যে কোনো রকমের কোনো ঘাটতি নাই আমাদের মানে জ্বালানির, একদম সব কিছু ওকে। কিন্তু তার পরের দিনে আবার দেখা যায় বিরাট বড় লম্বা লাইন। এই অবস্থার মধ্যে থেকে যখন আমরা এইগুলো সঠিক জানতে পারছিলাম না, কারণ আমরা দেশকে সবাই ভালোবাসি, দেশের যদি প্রকৃত অবস্থা এরকমই হয়ে থাকে তাহলে আমরা সবাই মিলে সেটাকে সলভ করার জন্য এগিয়ে যাব, আমরা সাশ্রয়ী হব, আমরা কিভাবে এটাকে সলভ করতে সেটা চিন্তা করব। কিন্তু ওনারা সাপ্রেস করে নিজেদের মতো করে চালাইতে চান, নিজেদের মতো ব্যাখ্যা দিতে চান। আমরা বলি যে না, এটাকে জনগণের কাছে জানার অধিকার আছে, আমার দেশের কি অবস্থা, এটা বাংলাদেশের মানুষ এখন এটা চায়। তো সেই জায়গায় বারবার যে ব্যাখ্যার কথা আমরা বলেছি, প্রধান আমাদের এই যে বিদ্যুৎ যে মন্ত্রী আছেন তিনি ওই সময় এটা বলেছিলেন। পরবর্তীতে যখন আমরা এখানে আরেকটা বিধিতে দরখাস্ত দিয়ে 68 বিধিতে দরখাস্ত দিয়ে আমরা যখন নিয়ে আসলাম যে এটা স্পেশালি আলোচনার জন্য, তখন এসে প্রতিমন্ত্রী একটা বিবৃতি দিলেন এবং সেই বিবৃতিতে টোটাল বিষয়টা কিন্তু উপস্থাপন করলেন। এবং তারপরে আপনি জানেন যে মানে সরকারি দল বিরোধী দলের একটা কমিটিও হইল। এটা সেই সময়কার প্রেক্ষাপটের কথা বলছি। ইন দ্য মিন টাইম বিদ্যুতের প্রবলেম নিয়ে কিন্তু এই বিদ্যুতের ব্যাপারটা নিয়েও কিন্তু সেম কেস আমরা দেখছি। মন্ত্রী একরকম কথা বলছেন, পাশ থেকে প্রতিমন্ত্রী কিন্তু আরেক রকম ওনাকে বলছেন না এটা না এটা। তো বিষয়টা এই, আমরা এটা বলতে চাই যে আমরা সঠিক তথ্যটা জনগণকে জানাতে চাই এবং এই সমস্যাগুলো জাতীয় সমস্যা। আমরা সংসদে এগুলো বলেছি যে সরকারের পজিটিভ কাজ যেগুলো সেগুলোকে আমরা ভালো বলবো, আমরা আমাদের সংসদটাকে কার্যকর রাখতে চাই। আবার সরকার যেগুলো নেগেটিভ কাজ করবে, জনগণের বিপক্ষে যাবে, জনগণের স্বার্থের বিরুদ্ধে যাবে, সেইগুলোর ক্ষেত্রে আমরা স্ট্রংলি প্রতিবাদ করব এবং সেগুলো আমরা করার চেষ্টা করে এসেছি। এবং এর ভিতরে সরকারের যে ক্রিটিসিজম আমরা সংসদের মধ্যে করেছি, সংসদের বাইরে যে সময় পেয়েছি রাজপথেও আমরা এই ব্যাপারে সরকারের যে বিরোধী দল হিসেবে ক্রিটিসিজম সেটা আমরা জনগণকে সাথে নিয়ে করেছি। বিরতিতে যাবার আগে প্রশ্নটা করে যাই, যেটি আমার তো ডাক্তার রাকিবের কাছে আগেই প্রশ্ন করা ছিল যে কেন এই সরকারের এই জায়গায় বিষয়। আর 180 দিনে যে সফলতা এবং প্রাপ্তি, একদম সরকার যে ব্যাখ্যা দিয়েছে যে তাদের এই সফলতা এবং তাদের এই প্রাপ্তি, এই জায়গাতে আমি একটা অবজারভেশন করেছি, কিন্তু এই অবজারভেশনটা সরকার কেউ বলতে পারেনি। যদি আমার অবজারভেশন ঠিক হয় আপনার এই ব্যাখ্যাটা চাবো। সেটা হলো যে প্রধানমন্ত্রী নিজে যে ভাবমূর্তির কথা বলেছে বিভিন্ন গণমাধ্যম, কিন্তু আসলে সেটা হলো যেটা আমরা গত 17 বছর ওই প্রধানমন্ত্রীর ক্ষেত্রে দেখি নাই, এবং সেটা হলো সুশাসন। প্রধানমন্ত্রীকে বলা যাচ্ছে, তাকে সমালোচনা করা যাচ্ছে, ইভেন অনেক মিথ্যা কথাও বলা হয়েছে তার নামে, সবচেয়ে বেশি ফটোকার্ডের সমালোচনাও করা হয়েছে। এবং প্রধানমন্ত্রী তার জায়গাগুলোকে সহজ করেছেন। এটি আমাদের সংবিধানের এক ধরনের ন্যাচারাল সংস্কার। এইটা সরকারের পক্ষ থেকে কেন এই ব্যাখ্যাটা, অর্থাৎ সুশাসন, প্রধানমন্ত্রী যা করলেন এই সুশাসন 6 মাসে অটোমেটিকভাবে অনেক বেড়েছে, এইটা কেন সরকার এটা ব্যাখ্যা দিতে পারেনি, বা সরকারের যে অ্যাডভাইজাররা আছে, বিশিষ্ট অ্যাডভাইজার, অনেক অ্যাডভাইজার, তারা কেন দিতে পারছেন না, বা এটা কি সফলতা মনে করেন কিনা আপনি? সেই ক্ষেত্রে এই বিএনপির এই সংকট, বিদ্যুৎ সংকট বিএনপিকে কোথায় নিবে, আর বিএনপির যে প্রাপ্তি আর সফলতা সেইটা ওই বিদ্যুৎ সংকটকে কতটুকু ব্যালেন্স করবে? আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে।
বিরতিতে যাবার আগে ডাক্তার রাকিব আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আমার অবজারভেশনে, একজন সাংবাদিক এবং সাধারণ মানুষের অবজারভেশনে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ভাবমূর্তি, প্রধানমন্ত্রী যেহেতু একটা প্রতিষ্ঠান এবং আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীকে মানে অনেক পাওয়ার দেওয়া, সেই পাওয়ারের জায়গাতে এক ধরনের সুশাসন বিদ্যমান হয়েছে। এইটা কি সরকারের সফলতা হিসাবে আপনি আপনার অবজারভেশন বলে কিনা, এবং সরকারের পক্ষ থেকে এই বিষয়টাকে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া, ন্যারেটিভ তৈরি করার মতো কোনো উপদেষ্টা বা কোনো লোকের কাছ থেকে শোনা যায়নি কেন? দেখুন, বিএনপি সবসময় ন্যারেটিভ উৎপাদনে সবসময় দুর্বল। কারণে বিএনপিকে সবসময় বলতে শুনি আর কি, আমরা সমালোচনা করতে শুনি যে বিএনপি পুয়ারলি কালচারাল পার্টি। এখন তো দুর্বল না, এখন তো এখন অনেক বিদেশ থেকে পড়ে আসা অনেক অ্যাডভাইজার আছে। শুনুন, আমি একটা কথা বলি আপনাকে। একজন অ্যাডভাইজার আছে, অ্যাডভাইজার বলতে উনি খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব আছেন, উনি ইউনূস সরকার আমলও ছিলেন। উনি একবার বলছিলেন যে এখানে জবের বন্যা বয়ে যাবে, এখানে ইনভেস্টমেন্ট এসে ভরে ফেলবে, প্রেজেন্টেশন দিয়ে বিশাল সুনাম অর্জন করছে। যখন 2-3 মাস গেল কোনো ইনভেস্টমেন্ট আসতেছে না, তখন আবার বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরলে, মানে তখন বিএনপি উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশে ফিরলে তখন বিদেশি রাস্তা পাবে। এখন আবার বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী দিকে তাকিয়ে আছে, এখন অনেক ইনভেস্টমেন্ট আসবে। দেখুন, এগুলো হচ্ছে সব বাজারি কথাবার্তা। আপনি ধরেন যদি আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে, আপনার যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস থাকে, আপনার যদি কাঁচামালের যোগানটা ঠিক থাকে, তাহলে আপনার লোকাল ইনভেস্টমেন্টও আসবে, বিদেশি ইনভেস্টমেন্টও আসবে। আর যদি এগুলো কোনোটা না থাকে, তাহলে আমি আপনার একটা ফটোকপি দোকানও দিব না। কারণ যদি বিদ্যুৎ 14 ঘন্টা 15 ঘন্টা না থাকে, আপনি ফটোকপি দোকান করবেন কি? পয়েন্টটা বুঝছেন আপনি আমার? তো এগুলা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই। ইভেন জ্বালানির ক্ষেত্রে যেটা বলছেন না, ধরেন জ্বালানি মন্ত্রী তো যায় বিদ্যুৎ উৎপাদন করে না। জ্বালানি কি সমস্যা, কি সংকট এই যুগে, ধরেন আমি আপনি জ্বালানি এক্সপার্ট না হলে এগুলো বুঝতে পারবো, কিন্তু তারা যে এগুলো কেন বুঝতে পারতেছে না? ধরেন 21 তারিখে মনসম্মত, 21 জুলাই সম্ভবত ওখানে মনে সার্কিটের সমস্যা হয়েছিল। ইভেন শুধু তাই না, আপনার এই সরকার যখন আসে ক্ষমতায়, তখন ক্ষমতা আসার পরবর্তী সময়ে সরকারের বকেয়া ছিল 53,000 কোটি সামথিং, আর হচ্ছে ঋণ ছিল 1.5 লাখ কোটি টাকা। এটাও সে জনগণকে জানাতে পারে না। ইভেন শুধু তাই না, এই যে কাজটা যে সে চালাচ্ছে পোর্টে আপনার মহেশখালীতে, এই কাজটা যে কোন আপডেট আসছে, মানুষকে যে একটা ব্ল্যাক আউটের মধ্যে রাখতেছে, এটাও সে করতেছে না। এবং শুধু তাই না, সেখানে যে কাজটা কমপ্লিট হওয়ার পরে এখন আংশিকভাবে গ্রিডে 250-300 করে বিদ্যুৎ দিচ্ছে, কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে তখন টোটালি 72 আওয়ার্স এটা অফ রাখতে হবে। 72 আওয়ার্স অফ রাখার পরে আবার আর একটা 15-16 ঘন্টার একটা ঝামেলা পোয়াইতে হতে পারে। হ্যাঁ, এটাও মানুষকে যে অবহিত করা, মানুষকে যে কাউন্সিলিং করা, অ্যাওয়ারনেস তৈরি করা, এটাও সরকার পারতেছে না। তো এটা হচ্ছে কি, ধর আমি মনে করি যে এটা এমন না যে তার গভর্নেন্সের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানুষকে জানানো, মানুষকে যে অবহিত করা। ব্যাপারটা হচ্ছে ধরেন এই সমস্যা না, এটা গভর্নেন্সের সাথে কিন্তু এক ধরনের যোগাযোগ আছে আসলে। আচ্ছা, অ্যাকাউন্টেবিলিটি তো আছে, আপনি এটা জানাবেন না? অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে ধরেন আপনি প্রশ্ন করলে উনি উত্তর দিবে, হয়তো বা উত্তর এড়াই যাবে, বা অন্য একটা উত্তর দিবে, এটা একটা উত্তর দিতে পারে। যেটা আপনি সুশাসনের কথা বলছেন, এটা খুব রাইটলি পয়েন্ট আউট। এটা আমি একটু বলি, ধরেন আমরা কিন্তু মানে ফ্রম দ্য ডে 1 থেকে মাননীয় প্রধানমন্ত্রী কিছু হয়তো উনি 17 বছর বা ওখানে থাকার কারণে উনি হয়তো ওই পরিবেশটাকে উনি অ্যাডাপ্ট করে ফেলছেন। তো আসার পর দেখবেন বাংলাদেশে কখনোই কালচার এটা ছিল না। আমরা আপনার টসুদা সেগুলো নিয়ে খুব কথা বলছিলাম ইলেকশনের পর, যে উনি এসে পরাজিত প্রার্থী মানে বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান, তারপর হচ্ছে নাহিদ ইসলামের বাসায় উনি গিয়েছেন। হ্যাঁ, উনি চাইলে হয়তো ডাকাইতেও আনতে পারতেন, ডাকাইলেও তো ওনারা আসতো যে তা না, কিন্তু উনি নিজে গিয়েছেন। তারপর আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রীকে ইজিলি অ্যাক্সেসিবল করা যাচ্ছে। আপনি কত বাচ্চারা, একটা ছেলে, একটা প্রতিবন্ধী ছেলে, সে একটা গাড়ি দিয়ে রোবটেড গাড়ি বানাইছে, সেও মাননীয় প্রধানমন্ত্রী অ্যাক্সেস পেয়েছে। তো এই জাতীয় জিনিস উনি এনকারেজ করতেছেন। এবং শুধু তাই না, আপনি দেখেন এই বিচ্ছিন্ন 2-1টা ঘটনা বাদ দিলে তাগুলো পলিটিক্যাল সংঘর্ষই বলবো আমি। কিন্তু আমাদের ধরেন বিচার বৈধ হত্যা বলেন, আমাদের গুম ক্রস ফায়ার, শুধু তাই না, আপনি দেখেন টক শো, মিডিয়াতে কোনো সেন্সরশিপ না। আপনারা বলতে পারবেন, আপনি মিডিয়ার লোক হয়ে, কারণ আপনারা তো টক শো আগেও করেছেন, এখনো করতেছেন। এখন কি সরকার বলে দেয় যে অমুককে ডাকা যাবে না, অমুক বিষয়ে কথা বলা, অমুক বিষয়ে কথা বলা যাবে না? এই যে সরকারের, এগুলো তো সরকারের একটা প্রাপ্তি, এটা একটা বড় প্রাপ্তি, এটা একটা বড় চেঞ্জ, এটা একটা বড় চেঞ্জ। আপনাকে বলি আমি, কারণ আমাদের গত 17 বছরে যত দুর্ভোগ ছিল, দুর্ভোগের মেইন কারণটা ছিল ডেমোক্রেসি ছিল না। ডেমোক্রেসি থাকলে বাকি অনেক কিছু অটোমেটিক হয়ে যায়। তো এটা যে আমরা দূর করে যে ডেমোক্রেসি, গণতন্ত্র উত্তরণের অভিযাত্রা যে আমরা পৌঁছাতে যাচ্ছি, এবং গণতন্ত্র তো একদিনের বিষয় না, কোনো গন্তব্য না, এটা অবিরাম যাত্রা। তো সেই অবিরাম যাত্রা থেকে যে আমরা হাঁটছি সবাই মিলে, এটা যে জনগণকে মেসেজটা দেওয়া, কারণ হচ্ছে জানেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময় রাষ্ট্রগুলোর ভবিষ্যৎ, আপনার আজকে টপিকটা ছিল যে গণবুদ্ধি পরিবর্তন আকাঙ্ক্ষা, বা যেহেতু কিছু একটা সাবজেক্ট ছিল আপনার, অভ্যুত্থান পরবর্তী বা আরব বসন্তের পরে কান্ট্রিগুলো দেখেন না, প্রত্যেকটি দেশের এত বড় ফ্রেজাইল স্টেট। আমাদের কিন্তু ধরেন আমরা কিন্তু দৃশ্যমান শত্রু হয়তো পালিয়ে গেছে, কিন্তু আমাদের অদৃশ্য শত্রু কিন্তু আমাদের ঘিরে রাখছে কন্টিনিউয়াসলি। আচ্ছা, আমরা সেটা ফাইট করছি তো। হ্যাঁ, করছি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, না, এই ফাইটটা আমাদের শেষ হয়ে যায় না। আমার কথা হচ্ছে কি, এই ফাইটটা এখনো শেষ হয় নাই, এই ফাইটটা এখনো শেষ হয় নাই। সুতরাং এই ফাইটটা শেষ হওয়ার না হওয়ার পিছনে, ধরেন না হওয়ার কারণে আমাদের যে গণতান্ত্রিক অপরাধ ব্যাহত হয়েছিল, এবং আমাদের গণতন্ত্র যে রিস্টোর হচ্ছে,
এবং ব্যক্তি গণতান্ত্রিক, সমাজ গণতান্ত্রিক, পরিবার গণতান্ত্রিক, সোসাইটি গণতান্ত্রিক হওয়ার পর রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক হয় এবং সেই পথে যে আমরা হাঁটছি, এই মেসেজটাও কিন্তু সরকার ঠিকভাবে পৌঁছাতে পেরেছে বলে আমার মনে হয় না। সে ধরেন গদবাদা একটা বই ছাপাইছে, এগুলো বলছে আমরা কৃষিখাতে এই করছি, এই করছি, সেই না, করছি, তাহলে আমরাও জানি। বিষয়টা এরকম হয়েছে যে সরকারের যে রেগুলেটরি বডি তারা কাজ করছে, সবাইও কাজ কিন্তু করতেছে। যারা মনিটরিং বডি বা যারা অ্যাডভার্টাইজিং করার কথা, সরকারের কথা তো আপনি জনগণের কাছে বেচবেন, তো আপনার নিজের কথা বেচবেন না যে আমরা এই করছি, সেই জায়গাতে কোনো কাজ হচ্ছে না। দেখুন, আমি একটা কথা খুব হার্ডলি বলতে চাই। হার্ডলি হচ্ছে কি, ধরেন সরকারের যে প্রেস টিম, এই প্রেস টিমটাকে বুড়িগঙ্গা ফেলে দেওয়া উচিত। এখন আপনি হয়তো বুড়িগঙ্গা বলতে মব করা কিনা, মব কর না, আমি ডাক্তারি করতে বললাম, কারণ এই প্রেস টিম এই কালচারের সাথে যায় না, মানে এই সোসাইটির সাথে যায় না, এই জেনারেশনের সাথে যায় না। আপনারা বুঝতে হবে যে আপনার এখানকার বেশিরভাগ তরুণ ভোটার এখন 3.5 কোটি 4 কোটি বা তরুণ ভোটার পার্টিসিপেট করেছে, তাই না? এবং আগামী 5 বছর পরে আরও তরুণ ভোটার অ্যাড হবে। এখনকার এই আপনি দেখেন জেনারেশন জেডের পরে জেনারেশন আলফা, এদের যদি পাঁচটা আপনি না বোঝেন, আপনি দেখেন নরেন্দ্র মোদী কি একটা ধাক্কা খেলো ককরোচ জনতা পার্টি বলে। আমি একটা কথা বারবারই বলি সরকারকে, গতকালও বলেছি, আজকে আবার বলি, এই সরকারের জন্য এই মুহূর্তে চ্যালেঞ্জ জামাত না, এই মুহূর্তে চ্যালেঞ্জ আওয়ামী লীগ না, এই মুহূর্তে সরকারের জন্য চ্যালেঞ্জ সরকার নিজেই। এখন ধরেন সরকার যদি এই সমস্যাগুলো সর্ট আউট না করতে পারে, আগামীতে আমাদের সবচেয়ে বড় একটা ক্রাইসিস সংকট হবে। এটা অলরেডি ক্রাইসিসের মধ্যে আমরা আছি, ইকোনমিক ক্রাইসিস টু সাম এক্সটেন্ট। কর্মসংস্থান, আপনি যদি আগামী 5 বছর পরে যে প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি অর্ধেক যদি আপনি কর্মসংস্থান তৈরি না করতে পারেন, প্রতিশ্রুতি বাদ দিলাম, কারণ এই লোড যদি আপনি না সামলাতে পারেন, আপনার এনসিবি লাগবে না, জামাত লাগবে না, অন্য আরেকটা জিনিস আপনাকে ক্ষমতাকে চ্যালেঞ্জ করে ফেলবে। শেখ হাসিনা বুঝতে পারেনি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের যে এটা ধাক্কা সাউথ এসে পড়ে এশিয়ান গেছে। প্রত্যেকটা কান্ট্রিতে সেম, যেখানে ডাইনেস্টি পলিটিক্স আছে, যেখানে সাউথ এশিয়ান কান্ট্রিতে যে ধরনের মানে আমাদের পলিটিক্সের যে নেচারটা, বাংলাদেশের জনসংখ্যার গিয়েটাও কিন্তু এখন সবচেয়ে চূড়ান্ত পর্যায়ে এবং সবচেয়ে বেশি মানে ক্যাপাবল এবং ওয়ার্কের মধ্যে এরা সবচেয়ে সবাই বেকারও তাই। শিক্ষিত বেকার। এক্স্যাক্টলি, শিক্ষিত বেকার সবচেয়ে বেশি। ভারতে তাই, উচ্চ শিক্ষিত বেকার, ভারতে 10 কোটি শিক্ষিত বেকার আছে এখন এই মুহূর্তে, তাই না? তো এই জায়গাটায় আমি একটু জামাত ইসলামের কাছে আসতে চাই। আপনারা এই যে বিষয়টা আমরা লাস্টে কথা বললাম, এটি নিয়ে জামাত ইসলামী বেশ কর্মসূচি করেছিল বা চিন্তা করছিলেন। আপনাদের তো দল হিসেবে আপনাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, এরকম ব্যবসায়িক প্রতিষ্ঠানই, রাজনীতির চেয়েও ব্যবসায়িক প্রতিষ্ঠান বেশি, এটা আওয়ামী লীগ বলতো আর কি আপনাদেরকে নিয়ে। তো সেই জায়গাতে আপনারা কর্মসংস্থানের দিকে কি কোনো পরামর্শ দিয়েছেন কিনা? আর এই যে প্রধানমন্ত্রী চ্যালেঞ্জের ব্যাপারটায় আপনারা কি কোন দিকে গিয়েছেন? আপনারা চ্যালেঞ্জে সাড়া দিচ্ছেন কিনা? চ্যালেঞ্জে সাড়া দেওয়ার যে বিষয়টা, সেটা তো আমাদের মানে যেটা সংসদীয় আমাদের লিডাররা আছেন, তারা সে বিষয়গুলো কথা বলবেন। এবং ইতিমধ্যে আমরা 4টা লিখিত পরামর্শও এই ব্যাপারে সরকারকে দেওয়া হয়েছে আমাদের দলের পক্ষ থেকে, যেগুলো সরকারকে সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রাখতে পারে। এটা আগে ওই যে 3 মাস আগে যে কমিটি ছিল ওই সময় না, ওইটা না, এই রিসেন্ট উনি যেটা বিষয় বলছেন, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের দলের পক্ষ থেকেও এর একটা লিখিতভাবে এটা ওনাকে জানানো হয়েছে যে আমরা আসলে কি চাই বা কি করতে চাই, কি রিফরমেশন চাই, সে ব্যাপারগুলো নিয়ে। তো এই বিষয়গুলো নিয়ে আবারও আলোচনা হতে পারে এবং সামনে অল্প সময়ের মধ্যেই জানেন যে 27 তারিখে আমাদের 3rd অধিবেশন আছে, সেখানে যদি এই বিষয়ে আলোচনার সুযোগ থাকে তাহলে সেগুলো আমরা আলোচনার আকারে নিয়ে আসতে পারবো। তো আমি এখানে যে বিষয়টা আলোচনার মধ্যে এসছে, কথার মধ্যে দিয়ে এসছে, একদিকে যেমন আমাদের এই ক্রাইসিসগুলো আছে, এর পাশাপাশি আমাদের আরেকটা দিকে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর যে আমরা একটা সুশাসনের কথা আমরা বলছি। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি দেখেন তাহলে সেটা হচ্ছে যে দলীয়ভাবে একজন ব্যক্তি কিন্তু সুশাসনের সিম্বলিক হতে পারে না। যদি সমাজের সকল জায়গায় তার যারা মানে হ্যান্ডস আছেন, ওনার যারা কাজ করেন বা আছেন, তারা যদি ওইটা না ছড়িয়ে দেয়, তাদের কাছে যদি জনগণ ওখানে গিয়ে ডিপ্রাইভড হয়, জনগণ যদি ওখানে দেখেন যে আবার সেই একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে, জনগণ যদি দেখে যে প্রতিষ্ঠানগুলো আবার দলীয়করণ হচ্ছে, তাহলে বিভিন্ন প্রকল্পগুলো গ্রহণ করা হচ্ছে, সেই প্রকল্পগুলোকে টোটালি এটা জনগণের টাকার প্রকল্প। আপনি স্ট্রেট অভিযোগটা বলেন, আপনি কি মনে করেন যে প্রধানমন্ত্রী যেভাবে দৌড়াচ্ছে, প্রধানমন্ত্রী যে ভাবে আগাচ্ছে বা তার যে ক্যারেক্টারিস্টিক্স, এটা তার আশেপাশের টিমের সাথে যায় না, টিমের সাথে যায় না। তারপরে লোকালি আপনি যদি সারা দেশের কথা বলেন, তাহলে আপনি প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান, আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান, সেখানে একটা ক্রাইসিস তৈরি করছে সরকারি দলের ছাত্র সংগঠন। সরকারি দল যারা থাকেন, পরিবারের যিনি গার্জিয়ান থাকেন, তার দায়িত্ব হচ্ছে যে পরিবারটাকে সুন্দর রাখা, সেখানে শৃঙ্খলা বজায় রাখা, এটা হচ্ছে দায়িত্বশীলতার পরিচয়। সরকারি দলের ঠিক সেই কাজ যে দেশটাকে শান্ত রাখা, পরিবেশ সুন্দর রাখা, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তারাই যদি সেখানে কোনো কারণে এই রকমের পরিবেশ সৃষ্টি করে যেটা দেশকে অস্থিতিশীল দিকে নিয়ে যেতে পারে, আইন শৃঙ্খলার নিচের দিকে নিয়ে যেতে পারে, এই রকমের পরিবেশ যখন প্রধানমন্ত্রীর অনুগত যারা তারা যদি করেন, তাহলে তো প্রধানমন্ত্রীর এই সুশাসনের সিম্বলিকটা ওখানে গিয়ে পতিত হচ্ছে না, তার যারা কর্মীরা আছেন তারা সেটা দেখাচ্ছেন না। তো এইটার যদি হয়, তাহলে তো এই সুশাসন আসলে জনগণ পাচ্ছে না।
প্রধানমন্ত্রীর কাছে তো সবাই আসতে পারবে না, প্রধানমন্ত্রী যেখানে যান সেখানে এটা হবে। তো এইটার ক্ষেত্রে আমরা যেটা বলি যে একদিকে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট সৃষ্টি করার কথা আমরা বলছি যে আসলে হয়েছে, একটা কথা বলার সুযোগ আমাদের হয়েছে, আমরা কথা বলতে পারছি, কিন্তু অন দ্য আদার হ্যান্ড মানে আমাদের প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ দলীয়করণের একটা মানে প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি। সরকার এই যে আইন শৃঙ্খলার যে অবনতি এইটার দিকে মানে দৃষ্টি না দিয়ে দলীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের দিকে বেশি দৃষ্টি দিয়েছেন। আমাদের যে অর্থনৈতিক ক্রাইসিস সেটাকে মোকাবেলার জন্য পদক্ষেপ গ্রহণ না করে বরঞ্চ এই জাতীয় প্রতিষ্ঠানগুলো, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে যে যাদের মাধ্যমে ধ্বংস হয়েছেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করা হয়েছে। এই যে বিভিন্নভাবে এটাকে মানে জনগণের যে আস্থার জায়গা, একটা বিশ্বাসের জায়গা, নতুন একটা বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে আপনাদের যে এই ব্যাংকে এটা করা হয়েছে হ্যাঁ, বা এটা এখানে? আমরা আপনার তো সুনির্দিষ্ট অভিযোগ তো গত ইয়েতেই বলেছি, ইসলামী ব্যাংকের যেমন এটা নিয়ে বড় একটা ক্রাইসিস হলো, ঢাকাতে ব্যাপক আন্দোলন হলো, বিভিন্ন গ্রাহকরা নামলো। এটা তো এটা গ্রাহকরা করছে, এটা তো আমাদের লোক, গ্রাহক যারা, তো আমি তো গ্রাহক, আপনি যদি গ্রাহক হন আপনি করবেন না? আপনার অর্থনীতি আপনি সঞ্চিত রেখেছেন, আপনার অর্থনীতি চলে যাচ্ছে, আপনি কি করবেন? আপনি তো যাবেন, এটা যাবেন না, আমি তো যাব, আমি একজন গ্রাহক। তো আমার লোক যদি বেশি গ্রাহক হয় তাহলে তো আমার লোকই যাবে সেখানে, বিষয়টা এমন। তো বিষয়টা হচ্ছে এই গ্রাহক যদি আমার লোক হয়ে থাকে তাহলে সবচেয়ে বেশি গ্রাহক তো ওই ব্যাংকেই, বিষয়টা এমন। সেটাই আমি বলতেছি যে এই রকমের একটা বিষয়গুলো ঘটেছে। এইটা প্রতিষ্ঠানগুলো আপনার লোকাল পর্যায়ের, যেটা লোকাল গভর্নমেন্টকে সুশাসন দেওয়ার জন্য যেটা প্রয়োজন, সেখানে সবার আগে বাংলাদেশ আমরা বলছি, কিন্তু ব্যাপার হচ্ছে কি যে আপনি যদি দেখেন যে সবার আগে বাংলাদেশ হলে বিরোধী দলের যেখানে এমপি হয়েছেন তারা কি বাংলাদেশের অংশ নয়? তারা কি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য রেমিটেন্স দিচ্ছে না, বা বিদেশ থেকে রেমিটেন্স বা দেশ থেকে ট্যাক্স তারা দিচ্ছে না? দিচ্ছে তো। তাহলে সেখানে উন্নয়ন বলেন, তারপরে অন্যান্য যে সুবিধাভোগের কথা বলেন, সেগুলো তো আপনাকে প্রায়োরিটি দিতে হবে মানে কি বলে যে প্রাপ্যতার দিক থেকে, দলীয়করণের দিক থেকে না। এটা আপনাদের মনোপুত হয় নাই না? এটা তো আপনি টোটাল আপনার সংসদে এই কথা বলেছি যে টোটাল যে বন্টনের ক্ষেত্রে সরকারের যে কার্যক্রম, প্রধানমন্ত্রী তো দিয়েছে, আমি দেখি না প্রধানমন্ত্রী যেটা দিয়েছে সেটা কি আমাদের কথা বলার প্রেক্ষিতে দিয়েছে? আমি কেন কথা বলার প্রেক্ষিতে দেবেন? আপনি অন্য এমপিকে যখন এমনি দিয়ে দিচ্ছেন তখন আমরা দাবি করার পর আপনি দিবেন কেন? এটা তো সুশাসন হতে পারে না। সুশাসন তো এটাই যদি হইতো তাহলে আমাদের বলার আগে একটা লিগ্যাল ইয়ে আছে, গ্যাপ আছে কিন্তু, কারণ অন্য এমপিদেরও কিন্তু দেয়ার মতো লিগ্যাল কোনো ইয়ে নাই। এটা এক ধরনের। আবার আরেকটা বিষয় আছে, আপনি দিচ্ছেন, আপনি হচ্ছেন সরকারি দলীয় একজন এমপি, ওই পারপাস আপনাকে মানে 50 লাখ টাকা দেওয়া হয়েছে, আর আমি বিরোধী দলের এমপি, আমাকে 30 লাখ টাকা দেওয়া হয়েছে। এটা কি তাহলে বৈষম্য নয়? এটা কি সমতা? এটা কি দেশকে কি এগিয়ে নিয়ে যাওয়ার মতো, এটা কি একসাথে এগিয়ে যাওয়ার মতো অবস্থা বলতে পারেন? না, সেক্ষেত্রে তো আপনি সমতা আনতে হলে আপনিও একটা প্রধানমন্ত্রী চাইতে পারেন। না, প্রধানমন্ত্রী তো একটা সরকারকেই দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তো একটা সরকারকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা তো দেশের উন্নয়ন তো সব জায়গা থেকে যখন আসবে সেটাই তো দেশের উন্নয়ন হবে। আপনি একটা সাইডকে উন্নয়ন করে আরেকটা এলাকাকে নিচে ফেলে রেখে তো উন্নয়ন এটা চাইতে পারবেন না। বিরতিতে যাব, তার আগের 2 মিনিট এই জ্বালানি সংকট নিয়ে এই যে বিষয়গুলো বুঝিয়েছে সরকার 180 দিনের সামনে থেকে, এবং এখন যে পুরাপুরি বলছে 2 বছরের আগে কোনো কিছু করার নাই, এটা বলা নাই, বলছে যে 2 বছরের মধ্যে এটা পুরোটা আগের অবস্থায় ফিরে আসতে বা একটা কমফোর্টেবল জায়গায় আসতে 1.5 থেকে 2 বছর লাগবে, টোনটা ছিল এরকম। আর এই মুহূর্তে বলছে মানে ক্রান্তিকালীন টাইমে কিছু করার নাই, এটা বলছে টোনটা এরকম। আমি এই প্রশ্ন তো দিব নাকি ওনার প্রশ্নে কিছু রেসপন্স করবো? আপনি বলেন। আচ্ছা, আমি ওনার একটু রেসপন্স করি। দেখুন, আপনি ওনাকে যে বলছেন উনি কিন্তু একেবারে ঢালাওভাবে অভিযোগ করতেছেন। তো অভিযোগগুলো আমরা সুনির্দিষ্ট চাইলে হলে সুবিধা সরকার পয়েন্ট আউট করতে পারে। যেমন ওনাদের সেক্রেটারি জেনারেল গোলাম পরার বলছে সরকার ব্যর্থ, এই কথাতে বলতেছেন, জামাতে আমিরই কথা বলছে সরকার ব্যর্থ। এখন ধরেন আপনি ব্যর্থতার প্যারামিটার কি? এখন ধরেন আপনি ব্যর্থ না সফল, বা ধরেন কথার কথা আজকে মোস্তাফিজ 10 ওভারে 50 রান দিয়ে 2 উইকেট পাইছে, তো পরশুদিন যদি সে 10 ওভারে 70 রান দিয়ে 3 উইকেট পায়, কোনটাকে আপনি ব্যর্থ হলেন? তাহলে আমরা একটা কম্পারিজন আসতে হবে ডেটা দিয়ে। এখন দেখো জামাত ইসলামের কোনো কিছুর মধ্যে কিন্তু ডেটা আমরা দেখি না, শুধু ঢালাওভাবে কথাবার্তা বলে। ইভেন শুধু তাই না, এনসিপি যেদিন ধরেন আপনার তারা একটা প্রস্তাব দিল হাসান আব্দুল্লাহ এবং নাহিদ ইসলাম, তখনও পর্যন্ত জামাত কিছু দেয়নি। তারপরে জামাতের সোলারের যে প্রস্তাবটা, অনেকগুলো প্রস্তাবে তারা দিয়েছে, 7টা নাম্বার 9টা বানি। তো যাই হোক, এখানে পরে জামাত যেটা দিল, জামাত কি করলো, প্রধানমন্ত্রী এসে পরামর্শ, জামাত বলে যে দাবি এ করতে হবে সে করতে হবে, সব সরাই ফেলাও। দেখুন, উনি আরেকটা কথা বলছে দলীয়করণের ব্যাপারে। এখন দলীয়করণের ব্যাপারটা হচ্ছে ধরেন পৃথিবীতে আপনি যদি আমেরিকার কথা বলেন, সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড ডেমোক্রেসি, তো একটা সরকার আসে তার তো সে তার কমফোর্টেবল তার লোকজনে বসাবে, এটা স্বাভাবিক। আমার কথা হচ্ছে কি এই লোকগুলা
হচ্ছে কি কোনো অযোগ্য কিনা, তার পারফরমেন্স কেমন, আপনি সেটাকে বিচার করেন। এটা তো খুব স্বাভাবিক হিসাব। কারণ হচ্ছে ধরেন এখনই সরকার আসছে, সরকার তো জামাতের লোক এখানে বসাবে না। এখন আপনারা কিনা মনে করেন যে ধরেন প্রধানমন্ত্রী বিএনপি থেকে জামাত থেকে কর্নেল এবার প্রেসিডেন্ট বানায় দাও, এটা তো হয় না কোনোদিন, তাই না? সেটা তো দরকার নাই, কিন্তু না, 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 আপনার যেখানে আপনি জনগণ ভোট দিয়েছে যেখানে এমপিদেরকে, আপনি সেখানে তাদেরকে ক্ষমতাকে লেস করার জন্য আপনি যেখানে অন্যদেরকে নিয়ে এসে তাদের উপর চাপাই দিচ্ছেন। কোনটা বলেন না, চাপাই দিচ্ছে কোনটা? চাপাই দিচ্ছে দেখেন বিভিন্ন এলাকায় আপনি দেখেছেন যে বিভিন্ন এলাকায় বিএনপির স্থানীয় যে দলগুলো সেগুলো শক্তিশালী হচ্ছে। শক্তিশালী না, তাদেরকে একটা প্রশাসনিক জায়গায় আপনার পয়েন্টটা বুঝছি। আবার তারপরে দেখেন মহিলা সংসদ সদস্যদেরকে অনেক জায়গায় বলে দেওয়া হয়েছে যে এই আসনগুলো তারা দেখবেন, বিরোধী দলীয় সংসদ সদস্য। এটা তো সিস্টেমে আছে, এটা তো ব্যানের কিছু না। না, এটা না, মহিলা আসনদেরকে তো আসন দেয়, এটা স্পেসিফিক কোনো জায়গায় দেওয়ার কোনো বিধান নাই। এটা তো সবসময় দেয়, এটা সবসময় দেয়। এটা না, এটার কোনো ইয়ে নাই। এটা সমস্যা বাই ডিফল্ট চলে আসছে, মানে নজির হিসেবে চলে আসছে। না, এটা হয় যে এলাকার মহিলা এমপিরা কি বসে বসে ঘোড়া ঘাস কাটবে না? না, তা তো কাটবে না। আপনি আপনার দলের মহিলা এমপি আছে, আমার দলের মহিলা এমপি আছে। আপনার দলের মহিলাদেরকে ভাগ করে দেয় নাই? না, আমার দলের মহিলার এমপিকে আমি আমার যেখানে সেখানে আমি দিব। আপনি আপনার এমপিদেরকে আমার ঘাড়ে চাপাই দিচ্ছেন। মানে কি সমস্যা, কি এতে সমস্যা কি? সমস্যা হচ্ছে যে সমস্যা হচ্ছে এই যে দুজন এমপি তো পায় জনগণ তখন। হ্যাঁ, সমস্যা কি? ডাবল ভয়েস তৈরি হয়, ডাবল ভয়েস তৈরি হয়। না, সেটা ডাবল ভয়েস তৈরি হয়। সেটা তো নয়, নাই, এটা কখনোই হয় না। তাহলে কি হয় বলেন না, সমস্যাটা কি? এটা সমস্যা তো আছে, ভাগ বাটোয়ারাতে সমস্যা। ভাগ বাটোয়ারার সমস্যা না, সমস্যা হচ্ছে যে ওখানে গিয়ে যে একজন নির্বাচিত ভাগ এমপিকে বাটোয়ারা কিসের ভাগ বাটোয়ারা? মানে অনেক প্রজেক্ট হয় না ওনাদের অনেক প্রজেক্ট হয়, টেন্ডার হয়, বাজেট হয়, এগুলোর কথা বলতেছি। এগুলো সমস্যা হয় ওখানে গিয়ে বলেন যে নির্বাচিত এমপি নয়, ওই সংরক্ষিত আসনের এমপি, বিষয়টা এমন। তার মানে এটাকে জনগণের রায়কে আপনি জনগণের রায়কে আপনি সেখানে ইয়ে করে দিচ্ছেন। কেন ইয়ে করে দিবে? কি বলেন? কেন না? এটা তো আপনি তো লিগের সংবিধান অনুযায়ী তো আপনার সংরক্ষিত নারীরা ওই প্রসেসে এমপি হয়ে আসে না, ওই প্রসেসে এমপি হয় না, ওই প্রসেসে তো এমপি হয়ে আসে। ওই প্রসেসে এমপি হয় না, আপনি কি বুঝতে, ওইটাকে জানতে হবে। ওখানে ওই জায়গায় গিয়ে যে বিরোধী দলের আসনে গিয়ে উনি এমপির দায়িত্ব পালন করবেন, এটা ওখানে বলা। আমি আপনাকে বলি, শুনেন, এখন হচ্ছে ধরেন সরকার যদি মনে করে যে আমি আপনাকে বলি, এটা তো সবসময় দিয়ে আসছে। আমরা বিগত যখন থেকে সংরক্ষিত নারী এই আসনটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট হয়েছে সবসময় ধরে হয়ে আসছে। এখন এই ব্যাপারটা সরকার যদি মনে করে যে আমার এই অঞ্চল, কথার কথা ধরেন আপনার চুয়াডাঙ্গা দুটো আসনে সরকারের আপনাদের জামাতের দুটো আসন জিতছে, তো এখানে তো বিএনপির মানুষ ভোট দিচ্ছে। এখন বিএনপির মানুষগুলো তো সরকারের কাছে উন্নয়ন প্রত্যাশা করে, তার দাবি দেওয়ার প্রত্যাশা করে। সরকার যদি মনে করে যে আমার যদি এখানে একজন নারী থাকে তাহলে আমার এই বয়সটা আমার কাছে ইজিলি আসে, তাহলে অসুবিধা কোথায়? আমার কথা হচ্ছে এখানে মিসম্যানেজমেন্ট হচ্ছে কিনা, দুর্নীতি হচ্ছে কিনা, অপকর্ম হচ্ছে কিনা, সেটা আপনি দেখেন। দেখেন আমি একটু, আপনার সময় আছে থাকলে আমি একটু অ্যাড্রেস করি। ধরেন আজকে যশোরের কেশবপুরে, সেখানে আমার 1 মিনিট সময় আছে, তাহলে আমি বিরতির পর এসে বলবো। আচ্ছা, আমি তাহলে বিরতিতে যাই। আমি আসলে যে কথাটা ডাক্তার আকিব বলছেন এর সঙ্গে বিরতির পর আমি এই আলোচনাটা চাই যে এই ভারতের সাথে যে আমাদের পরিস্থিতি চলছে, এই জায়গাতে কোনো সুনির্দিষ্ট ককাস আছে কিনা, বা কেউ কি কাজ করছে কিনা, লবিং করা, বিভিন্ন ধরনের ডিপ্লোম্যাটিক বিভিন্ন প্রক্রিয়া আছে, সেই জায়গাতে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা যেটা জানি যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রফেসররা আছে, রাজনৈতিক বিভিন্ন বিশেষজ্ঞ রয়েছে, এবং এমনকি ধরেন যারা এক্স ডিপ্লোম্যাট, অ্যাম্বাসেডর যারা, এরা আছে। সরকার কি সেই জায়গাতে আগাচ্ছে কিনা, নাকি একটা ঘটনা ভারত করে তারপর সরকার সেটার জবাব দেয়? দর্শক আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মিডিয়া প্রতিনিধির আওয়ারে। যে কথাটি বলছিলাম যে সরকারের দূরদর্শিতার অভাব, নাকি সরকারের যে এক ধরনের জ্ঞান ভিত্তিক মেরিটোক্রেসির দিকে আগানোর কথা ছিল, সেই জায়গাটা কি প্রতিষ্ঠা হচ্ছে কিনা? ডিপ্লোম্যাটিক যেই টানাপোড়েন দেখছি, সেই জায়গাতে আমার অবজারভেশন মনে হয় যে কোনো না কোনো জায়গায় একটা ছেদ আছে, গ্যাপ আছে। আচ্ছা, এখানে আমি ছেদটা দেখি না, আমি একটু বলি আপনাকে। ধরেন আজকে যদি ফক্স, ওই আদানি এর মুকেশ আম্বানির নামটা বললাম, ফক্স নিউজ বা কি জাতীয়টা, ওখানে ওরা মানে একটা অপিনিয়ন কলাম ছাপছে। তো ব্যাপারটা এরকম যে বাংলাদেশে নাকি জামাত ইসলামী এবং এনসিপি এবং ইসলামী মৌলবাদ বা ইসলামীর ভয়ে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারতেছে না। দেখুন, এই সরকারের কিন্তু 213টা সিট আছে, নারী সহ 228 সিট, এই সরকার 2/3 তো আছেই। তো সরকার এগুলো গোনা লাগে। এখন ঘটনা হচ্ছে কি, ধরেন ব্যাপারটা হচ্ছে কি, সরকার যে বাংলাদেশ ফার্স্ট নীতিটা এস্টাবলিশ করেছে এবং সেইটাকে অ্যাপ্লিকেবল করতে চায়, মানে জনগণের চাওয়াটা। কারণ এখানে আমাদের শুধুমাত্র হাসিনা এবং হাদি হত্যাকাণ্ডের খুনিদেরকে ফেরত দেওয়া না, আমাদের এখানে আপনার গঙ্গা চুক্তি, জেআরসি,
তারপর হচ্ছে বর্ডার ট্রানজ্যাকশনাল সম্পর্ক, যেটা ট্যারিফ কমানো, মানে সবকিছু মিলিয়ে, হ্যাঁ সবকিছু মিলে অনেক দেওনা পাওনার হিসাব আছে। তো এগুলা সরকার এগুলোকে ইস্টাবলিশ করার জন্য আমার কাছে মনে হয় যে সরকার তার যে বোল্ড রিজিড পজিশনটা আছে এটাতে সরকার সরতেছে না, কারণ সরকার মনে করতেছে যে এই মুহূর্তে আমার অন্য হ্যান্ডগুলো আমার ইন্ডিয়াও আমার লাগবে, প্রতিবেশী হিসেবে আমার তার সাথে যে সম্পর্ক রাখা দরকার, ওয়ার্কিং রিলেশন রাখা দরকার, সেটা সে রাখবে, কিন্তু এছাড়াও আমার অন্যান্য অল্টারনেটিভ হ্যান্ডগুলো আমার হাতে এনাফ স্ট্রং। তো এই মুহূর্তে সরকার তার অবস্থান থেকে সরতেছে না, কারণ হচ্ছে কি ডিপ্লোম্যাটিক জিনিসটা এমন যে যেন না বলা কথাটাই কূটনীতি। তো যেটা আমি বলতে চাই না, যেটা আমার হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যাম্বুড, যেটা আমি অস্পষ্ট রাখতে চাই, সেটাই হচ্ছে কূটনীতি। আমার ধারণা সরকার সেই পথে হাঁটতেছে। ডাক্তার আকিব, আমি স্পেসিফিক বলি, বলেন আপনি কিভাবে মনে করেন যে ডিপ্লোম্যাটিক কূটনীতিতে অনেক শক্তিশালী অবস্থান রাখছে? কোনো মতেই শেখ হাসিনা সেখানে বক্তব্য রাখতে পারেন না, সুনির্দিষ্টভাবে সেখানে সরকারের পারমিশন নিয়েই তো কাজটা হয়েছে। ভারত যে এই কাজটা করতে তো এটা পারলো, বাংলাদেশ সাহস প্রতিবাদ দেখালো, জানাইছে না, বাংলাদেশ প্রতিবাদ বাংলাদেশ জানাইছে না। বিবৃতি দেওয়ার ইয়ে না, এটা ভারত এই জায়গাটায় না, গেল বাংলাদেশ কেন? এখন কি করবে বলেন, এখন কি করবে বলেন, মানে বাংলাদেশে কি করা, আপনার মতে কি করা উচিত? আমি আপনাকে বলি, ধরেন হাসিনার ইস্যুটা হচ্ছে কি, ধরেন একটা বাইনারি ইস্যু, এবং হাসিনার ইস্যুটা হচ্ছে মানে আনরিজলভ ইস্যু। এখন আপনি কি মনে করেন, ধরেন বাংলাদেশ সরকার যদি তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে, পৃথিবীর সব ক্ষমতা প্রয়োগ করে, তারপরে শেখ হাসিনা কোনো ফিরে আনতে পারবে না, আবার ভারত তাকে ফেরত দেবে না, আবার হাসিনাও আসবে না। মানে জিনিসটা হচ্ছে এরকম একটা জায়গা, কিন্তু হাসিনা একটা টুলস, যেহেতু হাসিনা একটা টুলস, তো তারা যেরকম আমার সাথে প্লে কার্ড খেলবে, আমি এরকম প্লে কার্ড আমি খেলবো। ডিপ্লোম্যাটিক সিস্টেমে যেটা বলতে পারি, বাংলাদেশ এখানে কি করতে পারে, বাংলাদেশ যে বিবৃতিটা পরে দিয়েছে, এই ধরনের একাধিক বিবৃতি বারবার দিতে পারে। এটা পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের পরিস্থিতি আছে। হ্যাঁ, এটা তো বোল্ড স্টেটমেন্ট দিছে, এবং এটাতে কোনো ডিপ্লোম্যাটিক না, নর্মস সেটা মানা হয় না। আমি যেটা প্রথমে বলেছিলাম যে আমার প্রশ্নটা ছিল যে এক্সপার্টদের কোনো কি কাজে কিছু লাগাছে ঘটলে তারপর বাংলাদেশ সেখানে ব্যবস্থা নিচ্ছে না। এখানে বাংলাদেশ হচ্ছে কি, আমার যেটা মনে হয় যে বাংলাদেশ তার স্বতঃপ্রণোদিত হয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের সামনে আগানোর জায়গাটায় কোনো কেউ দূরদর্শিতার কাজ করছে কিনা, বা সবার আগে বাংলাদেশ এটাকে আচ্ছা আমি বলি আপনাকে, আসলে এটা সরকার, আপনি দেখেন বাংলাদেশ কিন্তু এটা কিন্তু যাচ্ছে তাই কথা না, কারণ হচ্ছে কি চায়না সফরের পর আপনার এখানে আমি আসছিলাম। এখন ধরেন আপনার মানে ইন্ডিয়াকে ক্রস করে আপনার চায়না যে সফর করে আসা, এবং ভারত অনেক চেষ্টা করেছিল এটা থামানোর জন্য, কিন্তু সরকার কিন্তু গেছে, তাই না? আসার পরও কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আপনি দেখেন কেন করেন, আপনি এর তো উদাহরণ দিলে বুঝবেন। আপনি দেখেন বাংলাদেশ সরকারের একটা প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রীকে আপনি বিমস থেকে চেয়ার হিসেবে দাওয়াত দেন সাইডলাইন ভোটিং এর জন্য, সরকার তো এটাকে ডিনাউন্স করার সাথে সাথে বলছে না আমি 1-to-1 ভোটিংয়ে যাব, আমি বিমস থেকে যাব না, তাহলে এটা যদি আমি ডিনাই করে, bilateral meeting তাহলে করব। আপনার হ্যাঁ, দেশের গণমাধ্যম এটাকে টুইস্ট করে পুরোপুরি ভারতের পক্ষে অনেকগুলো গণমাধ্যম এটা তো দিল কেন? এটা কি গণমাধ্যমের স্বাধীনতা বলে? এটা তো আপনি গণমাধ্যম হিসেবে বাদ দেন, এটা কি দায় আমি নিব কেন? এটা তো পলিটিক্যাল পার্টি নিবে, এটা তো গণমাধ্যমের দায়। এটা সরকারের জায়গায় আমি ওই সেই আবার মানে টু দা প্রথম পয়েন্টে ফিরতে হবে যে সরকারের যে বেসিক কমিউনিকেশনের জায়গাটা, সেই কমিউনিকেশন জায়গাটা দুর্বল, আমি এক বাক্যে আপনাকে বলে দিলাম। এখন এটা যদি আপনি মেনটেন না করতে পারেন, তাহলে আপনার ধরেন জ্বালানি ক্ষেত্রে আপনার ঘাটতি দেখা যাবে, আপনার বাজার নিয়ন্ত্রণ, আপনার মেসেজটা পৌঁছাতে পারবেন না, আইন শৃঙ্খলা হবে না, ডিপ্লোম্যাটিকও তাই হবে। এটা তো খুব কমন হিসাব। এখন সরকার যদি সে নিজে না ফিল না করে, আমি আপনি এখানে চিল্লে লাভ আছে? আমি শেষ প্রান্তে সেটা হলো যে আপনাদের আমি নাহিদ ইসলামকে একটা প্রশাসন করতে দেখেছিলাম যাত্রাবাড়িতে, এই ভারতে যাওয়া নিয়ে প্রধানমন্ত্রীকে তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী তো সবার প্রধানমন্ত্রী। এই স্ট্যান্ডে আপনারা সরকারকে কোনো লিখিত স্মারকলিপি বা মানে যেটাকে বলা হয় হলো যে কোনো সুপারফিশিয়াল কথা না, যে কঠিনভাবেই যে আপনারা এই জায়গাতে আছেন, বিরোধী দলের অবস্থান কোন ধরনের, কোন বিষয়টা নিয়ে? ভারতে যাওয়ার বিষয়ে ও। বাংলাদেশের চাওয়া পাওয়ার বাইরে গিয়ে যেন ভারতে না যায়, এবং ভারতে যেহেতু শেখ হাসিনা আছে, সেখানে আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী যদি এই অবস্থায় যায়, তাহলে আমাদের ডিপ্লোম্যাটিক পরিস্থিতি কি হবে মনে হয়? এটা দেখেন, আসলে এখানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ব্যাপারে আমাদের যেটা মানে স্ট্র্যাটেজি ছিল, আমরা এর আগেও বলেছি আমাদের ইয়ে থেকে, যে আসলে ভারত আমাদের প্রতিবেশী, চারিদিক দিয়ে বেষ্টিত একটি দেশ। আমরা প্রতিবেশীকে তো আসলে চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমাদের নীতির যে পরিবর্তনের কথা আমরা বলেছি, যে নীতির ব্যাপারে আপনিও বলছেন, সমালোচক রাকিব ভাই বলছেন যে আমরা মানে একটা পরিবর্তন ইতিমধ্যেই সরকার এনেছেন, যে আমরা মানে আমাদের যে আরও সোর্সগুলো আছে, আরও ক্ষেত্রগুলো আছে, আরও রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলোর সাথেও আমাদের ব্যালেন্সিং একটা মানে পররাষ্ট্রনীতি আমাদেরকে ডেভেলপ করা। সেই ইতিপূর্বে যেটা ছিল বিগত সরকারের সময় একপাক্ষিক একটা ইয়ে ছিল, সম্পর্কটা ছিল একপাক্ষিক, এখানে কোনো আর কারোর কোনো ধারা নাই, শুধুমাত্র সেই। কিন্তু আমরা একটা ব্যালেন্সিং অবস্থায় এসেছে, এই কারণে কিন্তু আমরা সরকারকে যখন চীন সফর করে এসছে, তখন কিন্তু সংসদে দাঁড়িয়ে আমরা আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছি আমাদের পক্ষ থেকে।
এবং এখনো আমরা যেটা বলতে চাই যে ইন্ডিয়ার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ককে আমরা শত্রুতার পর্যায়ে নিয়ে যেতে চাই না। সরকার সেটা নিয়ে যাক, সেটাও চায় না, কারণ এটা আমাদের দেশের স্বার্থ। বাংলাদেশ চায় না, বাংলাদেশ চায় না। ইন্ডিয়া নিতে ছেড়ে বাংলাদেশ কি করবে? তো এখন ইন্ডিয়ার বিষয়টা, এখন ইন্ডিয়ার তো তার পলিসি মেকিং করবে, ইন্ডিয়া তার এই পলিসি মানে ইন্ডিয়া যদি সেই অবস্থায় নিতে চায় তাহলে বাংলাদেশ কি করবে? ইন্ডিয়া তো এই পলিসি মেক করার কারণে সারা পুরো এই এলাকা থেকে বন্ধু, মানে কি বলে যে বন্ধু না, শূন্য এটা তো হয়ে আপনি গেছে। ডানে বামের ব্যাখ্যা না, দিচ্ছেন। বন্ধু শূন্য আমরা হয়ে গেছে। এই সেম আমরা কথাটি তো- আওয়ামী লীগের মুখে শুনেছি না, কিন্তু। এইটার কারণে আমরা তো যেটা বলি যে তারা যেটা করতে চায়, আমরা তাদের সাথে যেটা পররাষ্ট্র নীতির মধ্যে যেটা পড়ে, পররাষ্ট্র নীতিতে তিনি যদি আমাকে শত্রুর কাতারে নিয়ে এসে দাঁড় করায়, তাহলে আমার অবস্থান তো আমি তাকে মানে নিজে থেকে সঁপে দিতে পারি না। তার সাথে পররাষ্ট্র নীতির নর্মসগুলো তাকে মেনে চলতে হবে। পররাষ্ট্র নীতির নর্মস হিসেবে আমি একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, সে একটা স্বাধীন রাষ্ট্র, সুতরাং আমাকে আমার স্পেস আমাকে দিতে হবে তার। এটা যদি না দেয় তাহলে তার সাথে আমাকে আর জাস্ট এইটুকু আমি বলতে চাই, সরকারি দল হিসেবে মানে সরকারের দায়িত্ব, মানে ইয়ের ব্যাপারটা যেমন যেটা বলেছেন আমাকে আকিব ভাই, যে আসলে বিএনপি তো তার লোকই বসাবে, ওকে বসাতে পারে, কিন্তু বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের অনুযায়ী বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমি যেটা বলতে চাই, নতুন বাংলাদেশে যেটা সবার আগে বাংলাদেশ বলা হচ্ছে, যে সবার আগে বাংলাদেশ করতে হলে সবাইকে নিয়ে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য অর্থনীতি, আইন শৃঙ্খলা, অন্যান্য হুমকি মোকাবেলা সবকিছুর জন্য সকলকে সাথে নিয়ে এই জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। আমার 2 মিনিট দেন, আপনি টপিকটা চেঞ্জ করে ফেলছেন। উনি বলছেন দলীয়করণের কথা। দেখেন, বিএনপি সরকারে বসে নালে দলীয়করণ তার পাওয়ার আছে, এক্সিকিউটিভ পাওয়ার আছে, ওনাদের এক্সিকিউটিভ পাওয়ার নাই, সরকারি এক্সিকিউটিভ পাওয়ার। ওনারা দেখেন যশোরে কেশবপুরে যে আপনার ইমাম মসজিদের ভাতা, এটা নিজস্ব কর্মীদেরকে দিয়ে দিচ্ছে, নিজস্ব কর্মীদের দিয়ে দিচ্ছে। ঝিনাইদহ মানে এমপির নাতিরে সাইকেল দিয়ে দিচ্ছে, নাতনিরে, এটা নিজের ক্ষমাও চাইছে। ওনার এলাকায় দেখেন, সত্যই আপনার এলাকায় আলমডাঙ্গা, ওখানে আপনার যে এডিপি সৌজন্যে যে সাইকেল, সেখানে ওনার নাম দেয়া সৌজন্যে মাসুদ পারভেজ এমপি, আসন 79 চুয়াডাঙ্গা 1। আচ্ছা, আপনি এইটার ব্যাপারে আপনি ঢাকা ইউনিভার্সিটির বাসগুলো দেখেছেন? হ্যাঁ, কি সেখানে কি লেখা আছে? প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও প্রধানমন্ত্রী হিসেবে লেখা আছে, এটা ব্যক্তিগত ফান্ড থেকে দিয়েছে। হ্যাঁ, এটা এডিবির ফান্ড থেকে দেয় নাই, এটা প্রধানমন্ত্রী কার্যালয়ের ব্যক্তিগত ফান্ড থেকে দিয়েছে। কোথা থেকে এসেছে? ব্যক্তিগত ফান্ড থেকে, সরকারের মানে প্রধানমন্ত্রী ব্যক্তিগত ফান্ড থেকে। নো নো নো, এটা কি ব্যক্তিগত টাকা কোথা থেকে? আপনি বেতনের টাকা আপনি এডিবির ফান্ড থেকে আপনি দিতে পারেন কিনা? ব্যক্তিগত ফান্ডটা ওটাও সরকারি, কিন্তু ওটাও তো সরকারি ফান্ড। না না, বাজেট থেকে দিচ্ছে না। ওটা হ্যাঁ, ওইটা আবার তফাৎটা বুঝবেন যে ত্রাণ ভান্ডার, এটা আবার বাজেটের বাইরে, এটা বাজেটের বাইরে, এটা আবার বাজেটের বাইরে। মানে আপনারা দুজনেই এডিবির ফান্ড আপনি নিজে নাম দিতে পারেন না, এডিবির ফান্ড আপনি দিতে পারেন না। আপনি তো নিজে পর আবার আমি নিউজে দেখলাম আপনি এটা বলছেন, এটা ভুল করে দিয়েছেন, আপনি জানেন না। সেটা আমি বলছেন তো, তাহলে সরাইছেন কেন? কিন্তু না, তাহলে সরাইছেন কেন? না, সেটা তো সরাইছি, কিন্তু বিষয় হচ্ছে যে আপনি এটা দিয়ে আজ অমূলক বলছেন, অযৌক্তিক বলছেন। না, অযৌক্তিক, ডেফিনেটলি অযৌক্তিক। আমি তো নৈতিকতার কারণে সরাইছি। হ্যাঁ, ঠিক আছে, তো সরাইছেন তো, তাহলে সরাইছেন কেন? না না, সেটা সরাইছেন কেন? তাহলে আপনার আগের অবস্থানে ভুল ছিল, কেন সরাইছেন ভুল আপনি? ছিল না, এটা আপনি যেটা দেয়াই যাবেন এরকম, এটা না না, দেয়া যাবে না কিছু না। আপনি তো বলছেন সব দলীয়করণ করতেছে। আরে ভাই, আপনি বলছেন সব দলীয়করণ করতেছে। শুনেন, আজকে যে ফ্যামিলি কার্ড করছেন, এটা কি সরকারের ব্যক্তিগত টাকায় করছেন? না না, আমি তো বলিনি সরকার ব্যক্তিগত না টাকায় না, করছে। তাহলে এটা তো সরকার ক্রেডিট নিয়েছে, এটা তার উপহার, প্রধানমন্ত্রীর উপহার বলছেন। কেন ফ্যামিলি কার্ডে কি লেখা থাকে অমুক জায়গার সাপোজ এমপি রফিকের সৌজন্যে, এটা কি লেখা আছে? কথা আপনি তো সাইকেলের মধ্যে মার্কেটে লিখে দিয়েছেন এমপি পারভেজ, আপনার নামটা কি জানি, মাসুদ পারভেজের সৌজন্যে, রাসেলের সৌজন্যে। এটা কি পারেন কিনা আপনি বলেন? না, এইটা যে মানে আপনি ভুল করছেন, ভুল তো শেয়ার করছেন, তাহলে আবার এটা কেন ব্যাখ্যা দিতে না না, আসছেন? ব্যাখ্যা না তো, এটা আমি বলছি যে এরকম তো বাংলাদেশের এইভাবে চলছে। আমরা তো কাজটা চেঞ্জ করতেছি, আমরা তো কাজটা চেঞ্জ করতেছি, আপনি নিজেই ভুল করছেন। ওখানে অর্থায়নে তো আচ্ছা, লেখা তারপর আছে। আপনাদের যশোরে কেশবপুরে ভাতাতে নিজেদের নাম ঢুকাবে দিয়েছেন, তারপর হচ্ছে ধরেন এমপি নাতনির নামে সাইকেল দিয়ে দিয়েছেন, বাচ্চাদের স্কুলের মধ্যে নাম লিখেছেন, এগুলো তো কন্টিনিউয়াসলি করতেছেন আপনি আপনারা। একটা দেখছেন কেন? কাবিখার হাজার হাজার শত শত এই ঘটনা না না, আপনি তো অভিযোগ করছেন বিএনপি করতেছে, আপনি তো বিরোধী দল করতেছেন। আসনের বিরুদ্ধে একটা দিলেন, আপনি তো বিরোধী দল করতেছেন। 270টা আসনের খবর ঠিক আপনি আছে, রাখেন। আমি সব খবর রাখি। সেটা বলেন না। তার মানে সুশাসন ভালো আছে, বিরোধী দলও এই ক্ষমতা আপনি বলছেন আচ্ছা, আমরা শেষ করব। বলছেন যে মসজিদ কমিটির এ থাকলে এখানে দিব না আমি, এটা কি আপনি বলছেন? বলছেন সরকারই করতেছে, ইমাম সাহেব এটা হলে আমি দিব না, এটা আপনি বলছেন এটা আপনি কিভাবে বলছেন এটা যে হলো? সরকার করতেছে, ঠিক আছে, কিন্তু বিরোধী দল তো আপনি করতেছেন, আপনি তো এক্সিকিউটিভ পাওয়ার ছাড়াই করতেছেন, আপনি তো এটাকে ইসলামী ব্যাংক মনে করছেন, ইংরেজি না মনে করছেন, এটা হচ্ছে কথা। ধন্যবাদ এই আপনাদের আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা 180 দিনে, যেটি আমি রাকিবের সাথেও বলছিলাম এবং আমি আরও কয়েকজন বিশেষজ্ঞের সাথে কথা বলেছি, প্রধানমন্ত্রী যে ব্যক্তিগত পরিবর্তনগুলো করেছেন, আমাদের সরকারের অনেকেই বোঝেন নাই যে এটি প্রধানমন্ত্রী ব্যক্তিগত পরিবর্তন না, এটি প্রধানমন্ত্রী পরিবর্তন করেছেন। প্রধানমন্ত্রী ইনস্টিটিউট যখন পরিবর্তন করে তার মানে হল যে এটি সরকারের একটা প্রজেক্ট। এটাকে সঠিকভাবে তুলে ধরার মতো কোনো ধরনের উদ্যোগ সরকারের যে বিভিন্ন বিশেষজ্ঞ পর্যায়ের অর্গানগুলো আছে তারা
রাইটিং। এই কারণে এই সরকারের যে 6 মাসে সুশাসন প্রতিষ্ঠায় সবচেয়ে উল্লেখযোগ্য হারে প্রাপ্তিটি এটি আসেনি। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়াজ।